বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফরিদউদ্দিন, প্রভাষক জীববিজ্ঞান সুলতানপুর হানিফ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ টিস্যু, দ্বিতীয় অধ্যায় জীবকোষ টিস্যু, দ্বিতীয় অধ্যায়ের টিস্যু নিয়ে আজকে আমরা কথা বলবো। টিস্যু জীবকোষ টিস্যু, এটা হলো অধ্যায়ের নাম। আমরা জীবকোষ নিয়ে কথা বলবো। জীবকোষ, কোষ যদি সংজ্ঞায়িত করা হয় তাহলে জীবদেহের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, পূর্বতন কোষ থেকে সৃষ্ট অর্ধবাহ্য পর্দা দিয়ে আবৃত। আমরা আবার বলি যে কোষ হলো জীবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, জীবদেহের গঠন ও কাজের একক, যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, পূর্বতন কোষ থেকে সৃষ্ট এবং অর্ধভেদ্য পর্দা দিয়ে বা বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত। এইভাবে পুরোটা না বলে যদি শুধু বলা হয় জীবদেহের গঠন ও কাজের একক, তাইলে নবম দশম শ্রেণীর জন্য যথেষ্ট। জীবদেহের গঠন ও কাজের একক, জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। কোষকে দুই ভাগে ভাগ করা হয়। কোষকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রোক্যারিওটিক আর একটা হলো ইউক্যারিওটিক। এটা হলো প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। প্রো হলো আদি, প্রো হলো আদি বা পূর্বে। আদি কোষ বলা হয়, প্রাককেন্দ্রিক বলা হয়। কেন্দ্রিক বলা হয় নিউক্লিয়াসকে। নিউক্লিয়াসকে বলা হয় কেন্দ্রিক। অর্থাৎ প্রোক্যারিওটিক যারা, এরা হলো প্রাককেন্দ্রিক, অর্থাৎ এদের সুসংগঠিত নিউক্লিয়াস নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই। যে সকল কোষের সুসংগঠিত নিউক্লিয়াস নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই, সুসংগঠিত নিউক্লিয়াস নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই, তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক বা আদিকোষী অথবা প্রাককেন্দ্রিক বলা হয়। কেন্দ্রিক মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্রিকা বলা হয়, এই জন্য প্রাককেন্দ্রিক। আর এই প্রোক্যারিওটিক যারা, এদের শুধুমাত্র কোষ অঙ্গাণু রাইবোজোম থাকে, রাইবোজোম, আর ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। অর্থাৎ যেটুক থাকলে বিভাজিত হতে পারে, বংশবৃদ্ধি করতে পারে, এইটুকু রাইবোজোম থাকে। আর তাদের ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোম হিসাবে ডিএনএ থাকে। তাইলে আমরা আবার বলি প্রোক্যারিওটিক অর্থাৎ যারা আদিকোষী, যারা প্রাককেন্দ্রিক, অর্থাৎ যাদের সুসংগঠিত নিউক্লিয়াস নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই, তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক। তো প্রোক্যারিওটিকের মধ্যে কোনো কোষ অঙ্গাণু নাই, উইদাউট রাইবোজোম এন্ড ক্রোমোজোমাল ডিএনএ। এই শুধুমাত্র কোষ অঙ্গাণু হিসেবে রাইবোজোম থাকে আর ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া নাই, লাইসোজোম নাই, প্লাস্টিড নাই, তারপরে আরো যে সকল কোষ অঙ্গাণু, গলজি বডি নাই, শুধুমাত্র কোষ অঙ্গাণু হিসেবে রাইবোজোম থাকে আদিকোষে, প্রাককেন্দ্রিক কোষে, যারা প্রোক্যারিওটিক। আর এইগুলো কোথায় পাওয়া যাবে? এগুলোর উদাহরণ হলো নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া ইত্যাদি। নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া যারা অ্যামাইটোসিস পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। এরা অ্যামাইটোসিস পদ্ধতিতে বংশবৃদ্ধি বলা যাবে না, এটাকে বলা হয় সংখ্যা বৃদ্ধি করে। যারা অ্যামাইটোসিস পদ্ধতিতে ডাম্বেল আকৃতি ধারণ করে, তারা 1টা 2টা 2টা 4টা 4টা 16টা 4টা 8টা এইভাবে তারা সংখ্যা বৃদ্ধি করে। যারা প্রোক্যারিওটিক, যাদের সুসংগঠিত নিউক্লিয়াস নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই, আমরা প্রোক্যারিওটিক বুঝলাম। এর পরবর্তীতে পরে আরেকটা কোষ আছে ইউক্যারিওটিক। ইউ মানে প্রকৃত, ক্যারিয়ন মানে কোষ, ইউক্যারিওটিক প্রকৃত কোষ মানে আসল কোষ, সত্যি যেটা পরিপূর্ণ কোষ,
আবার একে বলা হয় সুকেন্দ্রিক। কেন্দ্রিক তো কিছুক্ষণ আগে বলেছি যে নিউক্লিয়াসকে বলা হয় কেন্দ্রিকা, যাদের নিউক্লিয়াস সুসংগঠিত, নিউক্লিয়ার মেমব্রেন সুসংগঠিত, তাদেরকে বলা হয় ইউক্যারিওটিক, প্রকৃতকোষী। মূলত ওই নিরাপসবুজ ব্যাকটেরিয়া অর্থাৎ যারা আদিকোষী, এগুলো ছাড়া যা আছে বেশিরভাগই সুকেন্দ্রিক। বেশিরভাগ জীবের কোষই ইউক্যারিওটিক বা প্রকৃতকোষী বা সুকেন্দ্রিক। আমাদের কোষগুলো সুকেন্দ্রিক। বড় বড় উদ্ভিদ, বড় বড় প্রাণী, হ্যাঁ, এদের প্রায় সবারই ইউক্যারিওটিক, প্রকৃত বা সুকেন্দ্রিক, প্রকৃতকোষী। প্রকৃত ক্যারিওটিক, ক্যারিয়ন কোষ, ইউক্যারিওটিক, প্রকৃত কোষ। সুকেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক হলো যাদের সুসংগঠিত নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে, এদেরকে বলা হয় ইউক্যারিওটিক। আমরা কোষ বলছিলাম দুই ভাগে ভাগ করা হয়েছে কোষকে, একটা হলো প্রোক্যারিওটিক আর একটা হলো ইউক্যারিওটিক। আমরা যদি এখন প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের যদি পার্থক্য আসে তাহলে পারবো না। প্রোক্যারিওটিক যারা আদিকোষী, ইউক্যারিওটিক যারা প্রকৃতকোষী। প্রোক্যারিওটিক যাদের সুসংগঠিত নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে, ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সুসংগঠিত নিউক্লিয়াস নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই, আর ইউক্যারিওটিক যাদের সুসংগঠিত নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে। ঠিক আছে। আর উদাহরণ যদি দেওয়া হয় নিরাপসবুজ শৈবাল, এরা প্রোক্যারিওটিক, তারপরে ব্যাকটেরিয়া এরা প্রোক্যারিওটিক, যারা আদিকোষী এরা প্রোক্যারিওটিক। ইউক্যারিওটিকের যে কোনো উদাহরণ দেওয়া যাবে, আমাদের নামে দেওয়া যাবে, যে কোনো আম গাছ বলা যাবে, বড় মাছ বলা যাবে, যে কোনো প্রাণীর নাম বলা যাবে ইউক্যারিওটিকের ক্ষেত্রে। এরপরে দেখা গেছে কাজের ভিত্তিতে ইউক্যারিওটিক বা প্রকৃতকোষকে আরো দুইটা ভাগে ভাগ করা হয়। কাজের ভিত্তিতে ইউক্যারিওটিক বা প্রকৃতকোষকে আরো দুইটা ভাগে ভাগ করা হয়। হলো সোমাটিক সেল, সোমাটিক সেল, আরেকটা হলো রিপ্রোডাক্টিভ সেল, যেটাকে গ্যামেটিক সেল বলা হয়। সোমাটিক সেল, সোমা মানে দেহ, সোমা মানে দেহ, সোমাটিক সেল, সেল মানে কোষ। সোমাটিক সেল দেহ কোষ, যেই কোষগুলোর বিভাজনের মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণীদের দেহ বৃদ্ধি পায়, দেহ বৃদ্ধি পায়। যাদের সোমাটিক সেল এটা বিভাজিত হয় মাইটোসিস পদ্ধতিতে। মাইটোসিস পদ্ধতিতে সোমাটিক সেল বিভাজিত হয়। একটা কোষ দুইটা, দুইটা, চারটা, চারটা, সমস্ত ক্রোমোজোম থাকে এদের। অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ঠিক তা, দেহ কোষের ক্ষেত্রে। তাহলে সোমাটিক সেল দেহ কোষ, যেই সেলের মাধ্যমে, যেই সেলের বিভাজনের মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণী দৈহিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। অর্থাৎ এই সোমাটিক সেলের কারণে আমরা বড় হই, উদ্ভিদগুলো বড় হয়, মাছগুলো বড় হয়, গাছগুলো বড় হয় এই সোমাটিক সেলের বিভাজনের মাধ্যমে। এরপরে গ্যামেটিক সেল, এটাকে রিপ্রোডাক্টিভ সেলও বলা যেতে পারে। হ্যাঁ, জনন কোষ, এটা হলো গ্যামেটিক সেল। হ্যাঁ, এটাকে রিপ্রোডাক্টিভ সেলও বলা হয়। জনন কোষ, জনন কোষ দুইটা, জনন কোষ বা গ্যামেট দুইটা, পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট। পুংগ্যামেট, 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 স্ত্রী গ্যামেট, স্ত্রী গ্যামেট। অর্থাৎ শুক্রাণু, ডিম্বাণু, শুক্রাণু, ডিম্বাণু, পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট, শুক্রাণু, শুক্রাণু, ডিম্বাণু, ডিম্বাণু। আমরা আবার বলি ইউক্যারিওটিক বা প্রকৃতকোষী, সুকেন্দ্রিক বা প্রকৃতকোষীদেরকে কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সোমাটিক সেল, আরেকটা রিপ্রোডাক্টিভ সেল অথবা গ্যামেটিক সেল। তোমাদের বইতে এখন লেখে গ্যামেটিক সেল। গ্যামেটিক হলো যে দুইটা গ্যামেট থাকে। গ্যামেট কয়টা? দুইটা। অর্থাৎ জনন কোষ, জনন কোষটা বিভাজিত হয় মিওসিসের মাধ্যমে। জনন কোষটা বিভাজিত হয় মিওসিসের মাধ্যমে। সোমাটিকটা বিভাজিত হয় মাইটোসিসের মাধ্যমে, জনন কোষটা বিভাজিত হয় মিওসিসের মাধ্যমে। অর্থাৎ মিওসিস প্রক্রিয়ায় পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট বৃদ্ধিপ্রাপ্ত হয়। পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট ম্যাচিউর হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয় জনন কোষের মাধ্যমে। জনন কোষ হলো দুইটা, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট। এই দুইটার মাধ্যমে, এই দুইটা মিলে নতুন নতুন জীবের উৎপত্তি হয়। নতুন যেটা হয় সেটার নাম হলো জাইগোট।
এই দুইটা সংযুক্ত হয়ে যেটা হয় সেটার নাম হলো জাইগোট। জাইগোট, এই জাইগোট থেকেই নতুন জীবের আবির্ভাব হয়, নতুন জীবের উৎপত্তি হয়। সেই জন্য এটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ সেল। তাহলে আমরা আজকে যা যা শিখলাম, কোষ কাকে বলে, যেটা গঠন ও কাজের একক। আর কোষকে দুই ভাগে ভাগ করা হয়, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক হলো যারা আদি কোষ, যাদের সুসংগঠিত নিউক্লিয়াস নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই, যারা বিরাট সমস্যাল ব্যাকটেরিয়া ইত্যাদি নাম। ইউক্যারিওটিক সেল প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, যেগুলো বেশিরভাগই উদ্ভিদ এবং প্রাণীদের, বড় বড় উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে পাওয়া যায়। ইউক্যারিওটিক সেলের যেগুলো উদাহরণ দেওয়া যাবে, ইউক্যারিওটিক সেলকে আবার কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়, সোমাটিক সেল এবং রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামেটিক সেল। সোমাটিক সেল যেটার মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণীর দেহ বৃদ্ধি হয়। গ্যামেটিক সেলের মাধ্যমে দুইটা গ্যামেট উৎপন্ন হয়। ফুংগ্যামেট, স্ত্রী গ্যামেট, যে প্রক্রিয়া উৎপন্ন হয় তাকে বলা হয় মিওসিস। আর উৎপাদিত হয়ে এই দুটো যখন মিলিত হয় তখন নতুন একটা কোষ হয়, সেটা হলো জাইগোট। জাইগোটই বিভাজিত হয়ে পরবর্তীতে নতুন জীবের উদ্ভব ঘটে। আমরা এইভাবেই মানে নতুন নতুন উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি হয় জাইগোটের বিভাজনের মাধ্যমে। তো আমরা কোষ কাকে বলে, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের পার্থক্য, সোমাটিক গ্যামেটিক সেল শিখলাম। আবার পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।